সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজমান, এটা যারা আমরা বাংলাদেশের খোঁজ খবর রাখি তারা সকলেই অবগত। বিশেষ করে গত 9ই অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুন অপহরণজনিত মানবতা বিরোধী অপরাধের দায়ে দুটি মামলার অভিযোগ এটি আদালত আমলে নিয়েছে এবং সেখানে দুটি মামলায় একটিতে 17 জন এবং অপরটিতে 13 জন, মোট 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো সামরিক বাহিনীর কতগুলো স্পর্শকাতর দপ্তর, মোট 12টি দপ্তরে এগুলো প্রেরণের পরেই আসলে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই নতুন অভিজ্ঞতা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হবে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসামি আছেন, তার নিকটাত্মীয় এবং তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা রিটায়ার্ড মেজর জেনারেল তারেক সিদ্দিকী তিনি আছেন, এখানে বিভিন্ন সংস্থার প্রধান আছেন, বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা আছেন, ডিজিএফআইয়ের 5 জন মহাপরিচালক যারা প্রত্যেকেই অবসরে আছেন, তারা সহ মোট 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একসঙ্গে 25 জন সেনা কর্মকর্তা, তাদের মধ্যে 15 জন তারা এখনও সার্ভিসে আছেন, চাকুরিরত আছেন। তাদের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বা তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া, এটি বাংলাদেশে অত্যন্ত বিরল একটি ঘটনা এবং বললে এভাবেই বলা যায় যে এই ধরনের ঘটনা সম্ভবত ইতিহাসে এর আগে কখনোই ঘটেনি। আবার এটাও সত্য, এই যে জঘন্য অপরাধগুলো বিগত সরকারের সময় ঘটে গেছে, এটাও তো ইতিহাসে কখনোই এই ধরনের অপরাধ ঘটেনি। বিশেষ করে সেনাবাহিনীর মতো একটি স্পর্শকাতর বিভাগকে রাষ্ট্রীয় ক্ষমতা নিজের আয়ত্তে রাখার জন্য কোনো সরকারই এত ন্যাক্কারজনকভাবে, এত নিষ্ঠুরভাবে, এত মানে কদর্যভাবে, বিভৎসভাবে ব্যবহার করার ইতিহাসও এর আগে নাই। ফলে এটি অপরাধ হিসাবে মাত্রাটা যেমন ওই মাত্রায়, তেমনি বিচার প্রক্রিয়ায়ও যে কথাগুলো উঠছে, যে উৎকণ্ঠা অস্থিরতা তৈরি হয়েছে, সেগুলো ওই মাত্রায়, অর্থাৎ যে কোনো সময়ের তুলনায় বেশি মাত্রায়, এটি স্বাভাবিক হিসেবেই ধরে নেওয়া যায়। এটি নিয়ে প্রথমেই প্রশ্ন ওঠে যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচার এটি সেনা আইনে হবে না সাধারণ যে আদালত সেখানে হবে, এগুলো নিয়ে একটা বিতর্ক তোলা হয়েছে। তার মধ্যে এই অগ্নিকাণ্ডে ঘি ঢালা হয়েছে গত পরশুদিন রাতে একজন ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার, তিনি হঠাৎ করে মধ্যরাতেরও পরে তিনি তার চ্যানেলে এসে বললেন, এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করলেন যে বাংলাদেশে একটি সামরিক কূ সংগঠিত হতে যাচ্ছে। তিনি ছাত্রদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, সাধারণ জনতাকে রাস্তায় নেমে এসে এই ধরনের কূ প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এটা আমরা যারা হঠাৎ করে দেখেছি তারা অনেকেই বিনিদ্র রাত্রি যাপন করেছি, কারণ আসলেই তো একটা উৎকণ্ঠার বিষয় যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আরেকজন আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক তিনি এসে ওই ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবারকে অত্যন্ত কদর্য ভাষায় গালিগালাজ করে তিনি এই সম্ভাবনা আবার উড়িয়ে দিয়েছেন। এরকম একটি অস্থিরতার মধ্য দিয়ে একটা সময় গেছে। এগুলো আসলে সকলেই যত্নবান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। রাষ্ট্রের নিরাপত্তা, জাতীয় স্বাধীনতা, জাতীয় স্পর্শকাতর বিষয়, এ সমস্ত ক্ষেত্রে পারফর্ম করার ক্ষেত্রে সকলকেই মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্রকে বিভক্ত করার যে ষড়যন্ত্র, অস্থিরতাকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র, এমনকি আমরা 2024 সালের রক্ত দিয়ে যে একটি পরিবর্তন এটি অর্জন করেছি, সেই পরিবর্তনের অনেকগুলো অর্জনকে ধূলিসাৎ করার জন্য নানা ষড়যন্ত্র, সে সমস্ত আগুনে ঘি ঢালার কোনো কাজ আমরা করছি কিনা এটি সকলকে ভেবে দেখার প্রয়োজন। আমার আজকের আলোচনা সে বিষয়ে না, এই যে প্রশ্নগুলো উঠছে, প্রশ্নগুলোর কি নিষ্পত্তি হতে পারে, কি হওয়া উচিত, কিভাবে করলে আমরা যাতে নিজেদের মধ্যে ঐক্য ও যেমন বিনষ্ট না হয়, বিচারের নামে যেন কোনো প্রহসন না হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমাজে একটা ভালো বার্তা যায় এবং অপরাধ নির্মূল করে ভবিষ্যতে যাতে এই ধরনের বীভৎস অপরাধ আর যাতে দেশে কোনো সরকারি বা কোনো বাহিনী বা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো বাহিনীর সদস্য, তারা কেউ যাতে এই ধরনের অপতৎপরতায় লিপ্ত না হতে পারেন, সে বিষয়ে আমাদেরকে করণীয় এখনই খুব গুরুত্ব দিয়ে ঠিক করা দরকার। এখানে যেমন সেনাবাহিনী খুব গুড রেসপন্স করেছে গত পরশুদিন,
অর্থাৎ আজকে শনিবারে সেনাবাহিনী তাদের পক্ষ থেকে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অফিসিয়াল, যেটি অত্যন্ত স্বস্তিদায়ক মনে করার কারণ আছে। এখানে মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি অ্যাডজুটেন্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী, তিনি অত্যন্ত পরিষ্কার করেছেন আর্মি গুম কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, এখনও করে যাচ্ছে। গত বৃহস্পতিবার আমরা কিছু ডকুমেন্টস পাঠিয়েছি কমিশনকে, যেটুকু সাহায্য করার আমরা অবশ্যই করছি। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বাংলাদেশের আর্মি জাস্টিসের পক্ষে। ভেরি গুড। যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকব। ইনসাফ ইজ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। অর্থাৎ তিনি জোর দিয়েছেন, দুইবার ইনসাফ শব্দটি ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন এক্ষেত্রে নো কম্প্রোমাইজ। সেখানে তিনি সেনাপ্রধানকেও উদ্ধৃত করেছেন। এটি জানার পরে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা স্বস্তি তৈরি হয়। কিন্তু ওই ব্রিফিংয়েই হাকিমুজ্জামান সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি একটি জবাব দিয়েছেন, তার মধ্যে এক ধরনের উষ্মা আছে, প্রশ্ন আছে, সেটিও আমি আপনাদের সামনে একটু উল্লেখ করি। এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল হাকিমুজ্জামান সাংবাদিকদেরকে জানান, আইসিটি আইনে বলা আছে অভিযোগপত্রে নাম থাকলেই চাকরি চলে যাবে, কিন্তু অভিযুক্ত সে কি আসলে সাজাপ্রাপ্ত? সাজাপ্রাপ্ত হওয়ার পরও ওই ব্যক্তির আপিলের সুযোগ থাকে। আপিল নিষ্পত্তি হওয়ার পর যদি সাজা বহাল থাকে তখন তাকে আমরা সাজাপ্রাপ্ত বলতে পারবো। আবার যদি বিচার প্রক্রিয়ার মাধ্যমে একজন খালাস পেয়ে গেলে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তিনি আবার তার সার্ভিসে ফিরে যেতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো এর ভিতর দিয়ে তার যে সামাজিক ও অর্থনৈতিক, এক্ষেত্রে তিনি শব্দটি ব্যবহার না করে বললেন যে দেখা গেল অনেকে মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেলেন বা কেউ হার্ট অ্যাটাক করে ফেললেন, এগুলোর কি হবে? নিশ্চয়ই এই প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমরাও নাগরিক হিসেবে প্রশ্নটি বলে রাখি, যারা এই ধরনের গুম খুন অপহরণের শিকার হয়েছেন তাদের অনেকেই তো বিনা অপরাধে, তাদের পরিবারের অনেক সদস্য মানসিক চাপ সহ্য না করতে পেরে অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরকম অসংখ্য বিষয় আছে। ফলে সবগুলোকে নিজেদের পক্ষের দৃষ্টিভঙ্গিতে দেখার পাশাপাশি জাতীয় দৃষ্টিভঙ্গিতেও দেখার একটি প্রশ্ন কিন্তু সামনে আছে। এই হাকিমুজ্জামান সাহেবের প্রশ্নটি তোলার কারণ হলো, সংশোধিত আইসিটি আইনে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আমলে আনা হয়, তিনি যে দায়িত্বে থাকবেন সেই দায়িত্ব থেকে তিনি বিচ্যুত হবেন। তিনি মন্ত্রী থাকলে তার মন্ত্রিত্ব চলে যাবে, সংসদ সদস্য থাকলে তিনি সেখানে থাকতে পারবেন না, তিনি চাকুরিতে বহাল থাকলে তিনি চাকুরিচ্যুত হবেন। এই আইনটা থাকার কারণেই সম্ভবত হাকিমুজ্জামান সাহেব এই প্রশ্নটি সামনে এনেছেন। এখন এই যে প্রশ্নটি উঠল, চাকরি চলে যাওয়া, বিচার হওয়া, সেনা সদস্যদের বিচার সাধারণ আদালতে হতে পারে কিনা, এ সমস্ত প্রশ্নের জবাবও পাওয়া গেছে। যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলছেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সদ্য যুক্তি করা বিধান উল্লেখ করে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আসামিদের মধ্যে কেউ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদের মধ্যে কেউ অবসরে গেছেন, অধিকাংশ এখনও সার্ভিসে আছেন। কে সার্ভিসে আছেন কি নেই সেইটা আসলে আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা দেখছি অপরাধকে। অপরাধ যদি কোনো প্রধানমন্ত্রী করেন সেটা অপরাধ, অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করেন তাহলে অপরাধ, কোনো সিভিলিয়ান যদি করেন তাহলে অপরাধ। সুতরাং আমরা অপরাধকে খুঁজছি, কোনো সংস্থা বা কাউকে দোষারোপ করার জন্য আমাদের কোনো কার্যক্রম নেই, এটি তিনি স্পষ্ট করেছেন। একই সাথে তিনি আরও স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, তিনি স্পষ্ট এভাবেই বলেছেন যে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই, অপরাধ যারা করেন, আইনকে যারা নিজের হাতে তুলে নেবেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার মূল কথা। অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের, কত ক্ষমতাশালী, অথবা অপরাধী কোন ব্যক্তি। আমরা এখানে যেমন সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে আসামি করেছি, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান ও আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের আসামি করা হয়েছে। অর্থাৎ তিনি এক্ষেত্রে স্পষ্ট করেছেন এগুলো ব্যক্তির দায় এবং ব্যক্তিকেই অপরাধী বিবেচনায় তার বিচারের কার্যক্রমেই পরিচালনা করা হচ্ছে। তিনি আরও স্পষ্ট করেছেন
জনগণের বেতনে ইউনিফর্ম পরে যারা গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত এবং অভিযুক্ত বিভিন্ন বাহিনীতে সম্পৃক্ত থাকলেও কর্মকর্তাদের অপরাধের দায় ব্যক্তি নিজের, এর দায় কোনো বাহিনীর বা প্রতিষ্ঠানের নয়, এমন মন্তব্যই করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফলে এখানে আইনি বিষয়টি তিনি স্পষ্ট করার চেষ্টা করেছেন। আমরা এই বিষয়গুলোকে যেটি ভাবতে পারি যে আসলে স্পষ্টত উল্লেখ করা হয়েছে ব্যক্তিগত খায়েশ পূরণের জন্য ক্ষমতার মোহে অন্ধত্ব অর্জনকারী সাবেক প্রধানমন্ত্রী এবং তার পারিষদবর্গ তারা বিভিন্ন বাহিনীকে নিজেদের এই সমস্ত খায়েশ পূরণে ব্যবহার করেছিলেন। বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্বের বাইরে যেও অনেক ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, এটি অভিযোগে এসেছে। কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি এই আদালতে ফেস করে যে এইটি তিনি কারো হুকুম পালনে বাধ্য হয়েছিলেন, তিনি অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছিলেন, তিনি আইজিপি মামুনের মতো রাজসাক্ষী হওয়ার সুযোগও হয়তো তার আছে। তাছাড়া তিনি স্টেটমেন্ট করতে পারেন, তিনি আত্মপক্ষ সমর্থন করে এই অপরাধের জন্য অন্য কোনো হুকুমদাতা যদি দায়ী থাকেন সে বিষয়েও তিনি এই আইনি সুবিধা নিশ্চয়ই তিনি পাবেন। এবং সেক্ষেত্রেই আমরা চাই বিচার, নাগরিকরা চাই বিচার, আদালতও চাই বিচার। সেই বিচারে যিনি যে মাপের দোষী সাব্যস্ত হবেন তার বিচারটা সেই মাপেই হবে। বাহিনীর সদস্যরা যদি কেবলমাত্র হুকুম পালন করে থাকেন এবং সেক্ষেত্রে যদি তাদের ব্যক্তিগত দায়ের পরিমাণ কম হয় অথবা না থাকে, নিশ্চয়ই আদালত সেগুলোকে বিবেচনা নেবেন। এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যেন আমরা বিচারের ক্ষেত্রেও মানবিকতা বজায় রাখি, বিচারের ক্ষেত্রেও যেন আমাদের সংবেদনশীলতা, আমাদের আবেগ, এগুলো যেন কাজ না করে। বা পূর্বের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে স্কাইপি কেলেঙ্কারির কথা শোনা যায়, যে কোনোভাবে সরকার একটি রায় চায়, বিচারক নিজে যে বলেছিলেন, এরকম যেন কোনো ঘটনা না ঘটে। সেটা বাহিনীর ক্ষেত্রে হোক, সেটা কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক, সেটা প্রধানমন্ত্রী সাবেকের ক্ষেত্রে হোক, আইন যেন তার স্বাভাবিক গতিতে মানবিকতা বজায় রেখে, ন্যায়পরায়ণতা বজায় রেখেই এই ধরনের গুরুতর অপরাধমূলক বিভৎস অপরাধের বিচার করবেন। নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এটি প্রত্যাশা করি, বিচারটা এমনভাবে হোক যাতে করে আর ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতার দিকে কেউ না ঝুঁকেন। এক্ষেত্রে এই যে বিচার নিয়ে সেনা সদস্যদের বিচার, সেটা সেনা আইনে, সাধারণ আইনে নানা কথা উঠেছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা তাদের পক্ষ অবলম্বন করে অনেকে কথা বলবেন, এটা স্বাভাবিক। একজন সামরিক আদালতে কাজ করার অভিজ্ঞতা আছে এমন একজন অবসরপ্রাপ্ত মেজর, তার নাম এমদাদুল ইসলাম, যিনি একটি মিডিয়াকে তিনি বলেছেন, সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীর কেউ কোনো অপরাধ করলে এবং সেটি তদন্ত আদালতে প্রমাণিত হলে তার বিচারের সুযোগ বাহিনীতে রয়েছে। বিষয়টি এভাবে জনসমক্ষে আসার আগে এ বিষয়ক সব বিষয় পরিষ্কার হওয়া উচিত ছিল। সেনাবাহিনীর সম্মান ও মর্যাদার বিষয় সবার সতর্ক থাকা দরকার। অর্থাৎ তিনি এখানে সেনা সদস্যদের বিচারটা সেনা আইনে হতে পারত এমন মত দিয়েছেন। তবে এক্ষেত্রে আমরা উল্লেখ করতে চাই, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সিনিয়র আইনজীবী এবং আইন বিশেষজ্ঞ হিসেবে যার যথেষ্ট সুনাম আছে, শাহদিন মালিক, তিনি বলছেন বিডিআর বিদ্রোহে সামরিক অফিসারদের হত্যাকাণ্ডের বিচার হয়েছিল প্রচলিত বেসামরিক আদালতে। এটা নিয়ে তখন সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছিল, তারাও বলেছিল নর্মাল আদালতেই বিচার হতে পারে। সুতরাং অতীতের উদাহরণ পর্যালোচনায় এটা বলা যায় যে মানবতা বিরোধী অপরাধের মামলায় বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারে বাধা নেই। আর তাছাড়া নতুন সংশোধিত আইনে তো তারা যখন অপরাধী হিসাবে বা অভিযুক্ত হিসাবে, দুঃখিত, অপরাধী নয়, অভিযুক্ত হিসেবে তারা যখন আদালতের কাছে প্রডিউস হবেন তখন তো তারা সেনা সদস্য হিসেবে কর্মরত থাকছেন না, আগেই তো তাদের আইন অনুযায়ী চাকরি থাকার কথা না। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় সেনা আইনে কোনো অপরাধ করলে সেটি সেনাবাহিনী তাদের আইন অনুযায়ী সেনা দপ্তরে বা সেনার আইনের যে প্রক্রিয়া আছে সেখানে বিচার হবে। কিন্তু অপরাধটা তো সাধারণ নাগরিকদের বিরুদ্ধে, অপরাধটা তো এক ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, ফলে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আবার যদি এই সেনা কর্মকর্তারা নির্দোষ প্রমাণিত হন, তারা নিশ্চয়ই ক্ষতিপূরণ সহ তাদের চাকরি ফিরে পাবেন। আমরা শুধু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আর যাতে আমাদের এই বিভৎস ইতিহাস ফিরে না আসে। গুম, খুন, লুকিয়ে রাখা, হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ, পেট কেটে সাগরে নদীতে ভাসিয়ে দেওয়া, যেটি জিয়াউল হাসানরা করেছেন বলে অভিযোগ উঠেছে,
সে ধরনের অপরাধের বিচার হওয়া আবশ্যক। আমরা মনে করি সেনাবাহিনীর ভাবমূর্তি মর্যাদা এটিকে লুকিয়ে রাখলেই রক্ষা করা যাবে এমন তো না, বরঞ্চ এটির বিচার নিষ্পত্তি করে সেনাবাহিনীর ভাবমূর্তিকে আবার সেই পেশাদারিত্বের জায়গায় আনাটাই সঙ্গত, যাতে করে আর কোনো দিন আমাদের গর্বের এই অংশীদার সেনাবাহিনীকে নিয়ে আর কোনো প্রশ্ন না ওঠে, আর কোনো স্বৈরশাসক ফ্যাসিস্ট সেনাবাহিনীকে তার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে যাতে ব্যবহার না করতে পারে। কোনো বাহিনী, সেনাবাহিনী শুধু না, কোনো বাহিনী যাতে রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়ে রাষ্ট্রের নাগরিকদের জীবনকে একটা বিভীষিকাময় পরিস্থিতির দিকে আর ঠেলে না দিতে পারেন, আমরা সেটির নিশ্চয়তাই চাই। আমরা মনে করি সকল পক্ষের সহনশীলতা এবং এক ধরনের মানসিক সমঝোতা, ন্যায় বিচারের পক্ষে সমঝোতা, এমন একটি পরিস্থিতি দিয়েই আমরা এই বিচার কাজ সম্পন্ন হোক, এটিই আমরা চাই। অপরাধী যিনি, তিনি শাস্তি পাবেন, যিনি অপরাধ করেননি তিনি অপরাধের দায় থেকে মুক্তি পাবেন। এভাবেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ শান্তিময় একটি রাষ্ট্রে পরিণত হোক, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক, এবং একই সঙ্গে এইসব স্পর্শকাতর বিষয় নিয়ে গুজব ছড়িয়ে বা অন্য কোনো ইন্টেনশন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার ব্যাপারেও সকলকে সতর্ক থাকার অনুরোধ করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।